পশ্চিম ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির মান্দাই মণ্ডলের উদ্যোগে আজ বুড়াখা বাজারে আয়োজিত এক যোগদান সভায় অংশগ্রহণ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন, ত্রিপুরার সহজ সরল জনজাতি অংশের জনগণ যদি পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং উন্নত ভবিষ্যৎ চান, তাহলে বিজেপিকে আসন্ন এডিসি নির্বাচনে সমস্ত 28টি আসনে জয়ী করতে হবে। আর শান্তির পরিবেশ না থাকলে কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব নয়। আজ এই যোগদান সভায় বিপুল পরিমাণে জনজাতি মা বোনেদের উপস্থিতি এটাই বোঝা যাচ্ছে যে আগামী দিনে এডিসি নির্বাচনে বিজেপি জয়লাভ করছে। এডিসি এলাকা খুমুলুং এর ইতিমধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। জনজাতি মানুষজনেরা বুঝতে পারছেন যে 35 বছর ধরে ত্রিপুরায় তৎকালীন সিপিআইএম কিভাবে তিপ্রাসাদের শাসন করে গেছে। আর এখন যারা এডিসি চালাচ্ছে তিপ্রামথা দল, তাদের ওপর সহজ সরল জনজাতি মানুষজনদের অনেক বিশ্বাস ছিল, কিন্তু আজ সেই বিশ্বাস ভঙ্গ করেছে তিপ্রামথা দল। সব জায়গাতেই এখন মানুষের বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর চলে এসেছে, কারণ তৎকালীন সিপিআইএম সরকারের সময় জনজাতি মানুষজনদের নানাভাবে সুড়সুড়ি দিয়ে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের সৃষ্টি করা হয়েছে। এই তালিকায় এনএলএফটি, এটিটিএফ সহ অসংখ্য রয়েছে। এই জায়গার মধ্যেও কত নৃশংসভাবে খুন করা হয়েছে। গোটা ত্রিপুরার মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। 1980 সালের দাঙ্গা ত্রিপুরার জনজাতি মানুষজন ভুলে যাননি। একটা দেশ বা রাজ্যের উন্নয়নের অন্যতম শর্ত হচ্ছে শান্তি। শান্তির পরিবেশ না থাকলে কোনো অবস্থায় উন্নয়ন সম্ভব নয়। আজ দেশের 28টি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থার দিক দিয়ে নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। কিছুদিন আগে ত্রিপুরা পুলিশ প্রধান সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে 20 বছরের মধ্যে 8.2% অপরাধ কমেছে। নীতি আয়োগ ত্রিপুরাকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ঘোষণা করেছে। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা, সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মান্দাই বিজেপির মণ্ডলের সভাপতি অভিজিৎ দেব বর্মা সহ বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কার্যকর্তাগণ। এই যোগদান সভা থেকে 153 জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। মহিলা প্রত্যেকটা শ্রেণীর বরত্ন ভাইকে চিনি চিনি আইবারি রিনাই চিনি ইকোনমি বর্তমান চিনি ত্রিপুরা সাহামকারী মন্ত্রী দङ চিনি বিকাশ দেব বর্মাজি বন্দলংগানা কক সাই খাজনাই বিন ডিপার্টমেন্ট হইতে তামত যতন খুলুমকা তিনি ফাই মানজাক ফাইজাক সভাপতি অমিত দেববর্মা রিসারে লামসানবাই কইনাই চিনি 11 মান্দাই মণ্ডল সদর গ্রামীণ জেলানো গার্জেন হিসেবে অভিভাবক হিসেবে যে নাই তো নাই চিনি গ্যাসের লাইন সবকিছু দিচ্ছে। একদিকে দেশকে শক্তিশালী করছে, একদিকে সমস্ত গোষ্ঠী যাদের কথা আজকে কেউ চিন্তা করতো না তাদের কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি চিন্তা করছেন। আজকে আপনার 13,000 কোটি টাকা শুধুমাত্র 18টা যারা ওই বারবারের কাজ করতো, চুল কাটতো, যারা কুমার কামার, তাদের কথা চিন্তা কেউ করেনি। মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে বিশ্বকর্মা যোজনা শুরু করেছেন। একের পর এক যদি আমি বলি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এখানে অনেকে কৃষক পরিবার থেকে বেশিরভাগই আসেন, কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধি দিয়েছেন। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, সেখানে আজকে 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলির জন্য রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি, সেখানেও 5 লক্ষ টাকা করে আমরা দিচ্ছি। একের পর আজকে স্বাস্থ্য ব্যবস্থা ত্রিপুরাতে দেখুন, একের পর এক সুপার স্পেশালিটি আমরা এখানে শুরু করেছি। আগে মাত্র মেডিকেলের সিট মাত্র ছিল 5টা থেকে 11টা আমাদের সময়, এখন কটা হয়েছে 450। আরও 100টা মেডিকেলের সিট, MBBS-এর সিট আমরা করতে যাচ্ছি বন্ধুগণ। আরও নতুন মেডিকেল কলেজ আসছে এখানে। এডিসি এলাকায় আমরা বলেছিলাম একটা মেডিকেল কলেজ করব, অলরেডি তাদের সাথে মৌ হয়ে গেছে। এবং আমবাসার যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে সামনে রেখে সমস্ত ইয়ারমার্ক হয়েছে জায়গা, সেখানে একটা মেডিকেল কলেজ হতে যাচ্ছে বন্ধুগণ। আমাদের এখানে সিজা হসপিটাল, তারা প্রায় 900 কোটি টাকা তারা এখানে নিবেশ করবে এবং আস্তে আস্তে করে সুপার স্পেশালিটি করবে, মেডিকেল কলেজও করবে। একের পর এক সুপার স্পেশালিটি থেকে আরম্ভ করে আমাদের যারা স্পেশালিস্ট তাদেরও প্রায় 100-র উপরে আসন সংখ্যা আমরা বাড়িয়েছি। ডেন্টালের মাত্র একটা সিট ছিল, আজকে সেখানে 63 আসন আমরা বাড়িয়েছি।
আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে, বিএসসি নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে। এখানে কোন কলেজটা নেই এখন? ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, বহু ইউনিভার্সিটি বাইরের থেকে প্রায় 5 থেকে 6টা নতুন নতুন ইউনিভার্সিটি হয়েছে। আমাদের জনজাতি ভাই বোন, আমাদের জাতি জনজাতি সবাই এখন সেখানে পড়ার সুযোগ পাচ্ছে, বাইরে যাওয়ার দরকার পড়ছে না। এটাকে বলে উন্নয়ন। আজকে এত বড় এটিসি এলাকা, তার উন্নয়ন কেন হবে না? 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি শুধু জনজাতি এলাকার মধ্যে ট্রেসফের মাধ্যমে তাদের ডেভেলপমেন্টের জন্য, রাস্তাঘাট বিদ্যুৎ, তার জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি বন্ধুগণ। এলিমেন্ট প্রজেক্টে আমরা 1700 কোটি টাকা আমরা নিয়েছি, সেখানেও শুধু জনজাতি ফরেস্ট এলাকায় তাদের ব্যবস্থার জন্য আমরা করেছি। পয়সার কমতি নেই, কিন্তু সেই পয়সা সদ্ব্যবহার হচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। এত টাকা আমরা দিচ্ছি, তারপরও কেন ডেভেলপমেন্ট হবে না? এবং এই ডেভেলপমেন্ট যদি করতে হয় আর্থিকভাবে, তাদের আর্থসামাজিক উন্নয়ন যদি করতে হয়, বহুত হয়েছে। উন্নয়নের সত্যিকারের উন্নয়ন যদি দেখতে হয়, আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা এই সরকার গঠনে সাহায্য করেন, আপনারা যদি বিপুল ভোটে জয়যুক্ত করেন, তাহলে উন্নয়ন কাকে বলে সেটা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী দিন দেখিয়ে দেবে। সে আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের এখানে এতক্ষণ ধরে এখানে আসার জন্য, বসে থাকার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা আজকে এখানে যোগদান করছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। ভারতীয় জনতা পার্টির পতাকা তলেরা আপনারা আসছেন। আমি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই 2-4টি কথা বলে আমার কথা বলা শেষ করলাম। খুলুমখা, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমার হৃদয়ে অন্তঃস্থল থেকে সম্ভব হয়েছে কার কারণে? কারণ আমাদের গার্জিয়ান হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আর ওনার সাথে কে রয়েছেন? আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি, এখন আমাদের সর্বভারতীয় সভাপতি। এখন আগে ছিলেন আমাদের জেপি নাড্ডাজি, এখন আমাদের নীতিনজি, এখন নতুনভাবে উনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন। উনি আবার নতুনভাবে শুরু করছেন কিভাবে সংগঠনকে শক্তিশালী করা যায়। আমাদের যে সংগঠন, ভারতীয় জনতা পার্টির সংগঠন, সেবাই ধর্ম, আমাদের মূল যে মন্ত্র সেটা হচ্ছে মানুষের সেবার মধ্যেই আমরা থাকতে চাই। আর আগে এই যে পার্টি সিপিএম কংগ্রেস, আমরা দেখেছি কিভাবে মানুষকে এক্সপ্লয়েট করা যায়, মানুষকে বোকা বানানো যায়। আর অনেকে বলে ঠকাই ঠকাই, আর মানুষকে কিভাবে ঠকানো যায়, এই ঠকাই ঠকাই করে 35 বছর, এরপরে এখনও ঠকানোই চলছে। এর বিস্তারিত আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তারা। ভারতীয় জনতা পার্টি মিথ্যা কথা বলে না, যা বলে তাই করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর যেভাবে জনজাতিদের তাদের উন্নয়নের কথা বলছেন, যেভাবে সম্মান দেওয়ার চেষ্টা করছেন, মুখে নয়, কথায় নয়, কাজের মাধ্যমে। আজকে আমাদের দেশের রাষ্ট্রপতিজি একজন জনজাতি মহিলা, তাও আবার মহিলা। আজকে কোনোদিন ভাবা যায় কোনোদিন যে একজন জনজাতি মহিলা উড়িষ্যার অজগায়ের থেকে উনাকে আজকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। গতকাল উনি, আপনারা সবাই বাজেটে উনি শুরু করেছেন, ওনার বক্তব্যের মাধ্যমে বাজেটের অধিবেশন শুরু হয়েছে। এইরকম একটা সম্মান একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ভারতীয় জনতা পার্টির জন্য। আমাদের এই এডিসি এলাকার যদি উন্নয়ন আপনাদের দেখতে হয়, ত্রিপুরা সরকার বাদে এটা কোনো দিন সম্ভব হবে না, কোনো দিন সম্ভব নয়। কেউ যদি বলে যে আমাদের এখানে এত জায়গা আছে, তেমক জায়গা আছে, বিভিন্ন ইনভেস্টারদের বলে আসে যে আমার এখানে প্রচুর জায়গা আছে, আপনারা চলে আসুন, আসবে না। ওরা প্রথমেই বলবে সরকার কি বলছেন। ত্রিপুরা সরকার যদি আমাদের বলেন তাহলে আমরা আসব। কারণ ত্রিপুরা সরকার উপর বিশ্বাস ওনাদের আছেন, যে কারণে আমি অনেকগুলো যে প্রজেক্ট যখনই ত্রিপুরা সরকার আমাদের কাছে প্রথমে আমাদের কাছে আসে, তারপর আমরা বলি হ্যাঁ আপনারা যান। কিছুদিন আগে আমাদের সরকার যখন প্রথম আসলো, এই হসপিটাল কুমলুঙে বাজেটের বহির্ভূত 30 কোটি টাকা দেওয়া হয়েছে শুধু কুমলুঙের হসপিটালের জন্য। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর
কিছুদিন আগে বাজেট বহির্ভূত আমি এবং আমার সরকার আরও 30 কোটি টাকা দিয়েছি, এখানকার বিভিন্ন প্রজেক্টে দেওয়া হয়েছে বন্ধুগণ। 39.6%, 39.06% আমাদের বাজেটের এডিসির উন্নয়নের জন্য দেওয়া হয়েছে। আমাদের এইবারের 25-26-এর যে বাজেট, সেখানেও 40%-এর উপরে এই এডিসি উন্নয়নের জন্য দেওয়া হয়েছে বন্ধু। খালি বলে দেওয়া হয় না। এবং যে অডিট হচ্ছে, এই অডিটের রিপোর্ট আমার কাছে আছে, কি হচ্ছে আমরা সব জানি। আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, নিবেদন থাকবে, আপনাদের আগামী দিনের যারা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ যদি উন্নয়ন করতে হয়, আগামী দিনে এই যে 28টে যে আসন আছে এই ডিসির, সবকটা আসনে ভারতীয় জনতা পার্টির যারাই পদ্ম চিহ্নে যারাই দাঁড়াবেন, আজকে এখানে আমি বলছি না কে কে দাঁড়াবে, কিন্তু 28টা যে পদ্ম চিহ্নে দাঁড়াবে, 28টা তাই পদ্ম চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ভোট আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে পাঠাবেন। একবার ভাবুন, জনজাতি এই রাজ পরিবারের একজন বিশিষ্ট ব্যক্তি, আজকে আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন জিষ্ণু দেববর্মা মহোদয়। উনাকে কোনোদিন জনজাতির, তাও ত্রিপুরার মতো এক ছোট রাজ্য, সেখান থেকে তেলেঙ্গানার মতো এত বড় রাজ্যের আজকে রাজ্যপাল বানিয়েছেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য। 2018-র পর 2019 থেকে 2024 ক্রমাগত এই পদ্মশ্রী একটা কোনো সময় যদি আমরা পেতাম, আজকে পরপর 7-8টা আমাদের জনজাতি গোষ্ঠীর বিশিষ্ট জনেরা যারা যে জায়গায় ওনারা ভালো কাজ করেছেন, তাদের এই পদ্মশ্রী উপাধি দিয়ে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, শুধু জনজাতি গোষ্ঠী। এইবারও দেখুন আরেকজনকে বিদ্বান ব্যক্তি, উনাকেও এই জনজাতি গোষ্ঠীর আজকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কাজে আগামী দিন আমি যে কথাটা আপনাদের বলার চেষ্টা করছি, যদি শান্তি আপনারা চান, যদি উন্নয়ন আপনারা চান, যদি প্রতিটা ঘরের, প্রতিটা বাড়ির, প্রতিটা জনজাতির সমাজের উন্নয়ন চান, একমাত্র সেই উন্নয়নের কাণ্ডারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের ত্রিপুরা সরকার এবং ভারতীয় জনতা পার্টি। এই বিশ্বাস আপনাদের আসতে হবে, মিথ্যা কথা কোনো অবস্থায় বলা হবে না। আমাদের সরকার আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীজি, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, যে যাতে আমাদের কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনায় যাতে উন্নয়ন না হতে হয়, তার জন্য এতদিন বোকা বানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা 2018 সালের আগে এখানে মাত্র 4টে আজকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, আর আমাদের সরকার আসার পর 2018-র পরে 4-এর থেকে এখন 21টা এই একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল হয়েছে বন্ধুগণ। আমি অলরেডি কয়েকটা 4-5টা জায়গার মধ্যে আমি নিজেও গেছি, সেখানে ইনোগ্রেশন আমি গেছি, এত সুন্দর ব্যবস্থাপনা। আর যারা পড়াতে আসছেন সে বাইরের থেকে আসছেন, এবং তাদের পড়াশোনার যে স্ট্যাটাস অনেক অনেক হাই, এবং তারা এসে আমাদের জনজাতি ছোট ছোট ছেলে মেয়েদের ওনাদেরকে পড়াচ্ছেন। আমাদের ভারতের যে তথ্য, ভারতীয়ত যে বিষয়, সেটাকে মাথায় রেখে তাদেরকে পড়াশোনা করাচ্ছে। আজকে 12টা অলরেডি শুরু হয়ে গেছে, আরও 6টাই মার্চের মধ্যে আমার কাছে যা খবর, সে আরও 6টা এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ইনোগ্রেশন হয়ে যাবে। আমাকে মাননীয় মন্ত্রী বলেছেন আপনার কিন্তু আরও কয়েকটা জায়গায় যেতে হবে। এত ভালো লাগে যখন দেখি সেখানে জনজাতি ছেলেমেয়েরা যখন পড়াশোনা করছেন, ওনাদের চেহারা দেখলে আমি বুঝতে পারি আগামীর ভবিষ্যৎ ত্রিপুরার কী হবে। এটা চেহারার মধ্যে বোঝা যায়, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বোঝা যায় যে সত্যিকারের অর্থে ওনারা এখন বিদ্যালয়ের যে পরিবেশ, পড়াশোনার যে পরিবেশ, মাননীয় প্রধানমন্ত্রীজির যে ইচ্ছা, যে শেষ প্রান্তের যে ব্যক্তি, যাদেরকে কেউ কোনোদিন ভাবেনি, যাদের জন্য কেউ চিন্তা করেননি, তাদের যে উন্নয়নের সেই চেহারাটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুগণ। আজকে আমি কিছুদিন আগে
আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। প্রতিটা ব্লকে একটা করে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে একটা করে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হবে, ইএমআরএস। কিন্তু তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। এক একটা ব্লকে মিনিমাম 50% পপুলেশনের জনজাতি থাকতে হবে, মিনিমাম 20,000 জনজাতি গোষ্ঠীর সেখানে থাকতে হবে। আমি তারপরেও কি আমি বললাম দিল্লিতে গিয়ে এবার যে আরও 15টা কিছু টু সাম এক্সটেন্ট কিছু রিল্যাক্সেশন যদি দেন তাহলে আরও 15টা এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করার জন্য আমি দাবি সেখানে জানিয়ে এসেছি। আমরা চাই, কারণ যত আপনি অন্ধকারে থাকবেন, অজ্ঞানতায় থাকবেন, অন্ধকারে থাকবেন, যতক্ষণ ধরে আপনার জ্ঞানের আলো আপনার মধ্যে প্রবেশ না করবে তাহলে বোকা বানানোর, ঠকানোর সুবিধে থাকবে। এ হচ্ছে কমিউনিস্টদের যে আইডিওলজি, সেইভাবেই ছিল। আর আমাদের সরকার বলছে না, আমাদের এই যে অন্ধকার আর আলোর মাঝখানে যে শিক্ষার যে সেতু, সেটা আমরা দিতে চাই। আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে ভালোভাবে, আমরা যে কোনো জিনিস কোনটা ঠিক কোনটা বেঠিক তারা বুঝতে পারবে। আজকে এই ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ এবং বিনা পয়সায় তাদেরকে যে বই দেওয়া, খাতা দেওয়া, বিভিন্ন যে বোর্ডিংয়ে থাকে বোর্ডিংয়ের সেখানে তাদের যে টাকা পয়সা দেওয়া সেটাকে আরও বাড়ানোর ইত্যাদি বিষয় আমরা করছি। স্মার্ট ক্লাস আমরা সেখানে করছি। এখনও সে একই চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে এই দেশের কি অবস্থা ছিল? আমাদের যারা সোলজারদের তাদের গলা কেটে ভারতবর্ষে রেখে দিত। আর কখন যে কোথায় বোমা, কোথায় মানে আক্রমণ হবেন কেউ জানতো না। এবং খালি নিন্দা প্রকাশ করা হতো, খালি নিন্দা, मैं निंदा करता हूँ। আর এখন मैं छोड़ूंगा नहीं, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন मैं छोड़ूंगा नहीं। और যেরকম কথা একদম এয়ার স্ট্রাইকের পরে সার্জিক্যাল স্ট্রাইক, আর এবার কি বললেন, কি করলেন? অপারেশন সিন্দুর। 26 জন নিরীহ, যে ভারতীয় 25 জন, একজন নেপালি পর্যটক নিরীহ, তাদেরকে টেররিস্টরা এই পাকিস্তান মদতপুষ্ট তাদেরকে খুন করেছে। তাদেরকে ধর্ম দেখে দেখে তাদেরকে খুন করা হয়েছে, আপনারা সবাই জানেন। 26 জন, 26 মিনিটের মধ্যে, 26 জনের মৃত্যুর জন্য 26 মিনিটের মধ্যে 100 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেখানে 9টার থেকে 10টার মতো এই টেররিস্টদের ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আজকে মাওবাদী, এটা কি মাও? পুনানের মাও? এটা তো আরেক জায়গার মাও, সেই চীনের মাও। কেন এখানে আসবে মাওবাদী, নকশালপন্থী? আজকে পুরো ছত্তিশগড় থেকে শুরু করে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে শুরু করে, কিছুটা আগে বাংলা ওয়েস্ট বেঙ্গলও ছিল, মহারাষ্ট্র পর্যন্ত ছিল, মধ্যপ্রদেশে ছিল। আমাদের গৃহমন্ত্রীজি কি বলেছেন? যার কিছুদিনের মধ্যে মাওবাদী জিরো ব্যালেন্সে চলে আসবে, আর কয়েকটা বাকি রয়েছে সেগুলোও শেষ। আপনারা জানেন নর্থ ইস্টার্ন জোনে 11টার থেকে 12টার মধ্যে অ্যাকর্ড হয়েছে। সে 11টা থেকে 12টা অ্যাকর্ড হওয়ার পরে আজকে নর্থ ইস্টার্ন রিজিয়নে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমার বোনেরা এখানে আছেন, ভাইয়েরা আছেন এখানে, একবার ভাবুন আপনারা। আমাদের নিজেদেরও ভয় লাগতো যখন আমরা গুয়াহাটি যেতাম, কখন ডাইনামাইট ব্লাস্ট হবে, কখন বোমা পড়বে, গুলি ছুড়বে, এইরকম একটা অবস্থা ছিল। আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার জন্য প্রায় 12 ঘন্টা 18 ঘন্টা লাগতো। আগরতলা থেকে যদি আপনি সাবরুম যেতেন, এসকর্ট ছাড়া যাওয়া যেত না। আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো বারবার মনে করাতে হবে যে খুন সন্ত্রাসের রাজনীতি আর কতদিন চলবে। আমরা চাই একটা সুন্দর পরিবেশ এই ত্রিপুরাতে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আর এটা একটা সংযোগ যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, এইরকম একজন গৃহমন্ত্রী যে আমাদের পেয়েছি। আমাদের এই যে সুযোগ, এই সন্ধিক্ষণে আমরা কোনো অবস্থায় আগামী দিনের প্রজন্মের জন্য আমাদের এই যে আগামী দিন এডিসি ইলেকশন হচ্ছে, কারণ অল আর টেস্টেড,
আপনি কোনো সময় কোনো টিচারের কাছে যখন আপনার ছেলে মেয়েদের পড়ানোর জন্য দেন, আপনারা খবর নেন এই টিচারের রেজাল্ট কীরকম, বলেন কি না? তাহলে যাদের রেজাল্টই খারাপ, সিপিএমের রেজাল্ট খারাপ, কংগ্রেসের রেজাল্ট খারাপ, এর আগে আরও অনেকে ছিল এখানে রেজাল্ট খারাপ, তাহলে বাকি রইল কি? আমাদের 2021-এই ভারতীয় জনতা পার্টির এই এডিসি কিন্তু আমাদের দখলে থাকতো, কিন্তু যে কোনো কারণেও মাত্র 11টার মধ্যে আমরা সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। 11টার মধ্যে আমরা কটা পেয়েছি? 9টা। এরপরে আরেকটি জন এসে আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং হওয়ার পরে এখন 10 জন। এবার ভাবুন আগামী দিনে যখন 28টার মধ্যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব তখন কি অবস্থা হবে। বলছে ভারতীয় জনতা পার্টির এখানে এডিসির মধ্যে কোনো রকম সংগঠনই নেই। ভারতীয় জনতা পার্টির সংগঠন একমাত্র সেটা হচ্ছে মানুষের সংগঠন, মানুষের বিশ্বাসের উপর। মানুষ বুঝতে পেরেছে যে শান্তিতে যদি থাকতে হয়, যে কোনো পেটে ভাত না থাকলেও শান্তি প্রথমে থাকতে হয়। পড়াশোনা না হলে চলবে কিন্তু অশান্তি থাকতে পারবে না। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে মহিলাদের জন্য এখানে লাখপতি দিদি বানাচ্ছেন। আমাদের 95% লাখপতি দিদি, আমাদের জনজাতি গোষ্ঠীর অনেক মহিলা আজকে লাখপতি দিদি হয়েছে বন্ধুগণ। এখানে আগে 4000 থেকে 4500 এই এসএইচজি গ্রুপ ছিল মহিলাদের, আজকে এখন 56,000 আমাদের মহিলা গ্রুপ হয়েছে। এর মধ্যে বেশিরভাগ অংশ আমাদের জনজাতি মহিলারা হয়েছেন। আজকে রেশন পানির থেকে সব কিছু দিচ্ছেন। আজকে যার ঘর নেই সেখানে ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে জল নেই, জলের ব্যবস্থা করছেন। বিভিন্ন জায়গায় পাহাড়ে কিছু কিছু জায়গায় সমস্যা আছে, জল পাওয়া যায় না নিচে, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে ধরে রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং পাইপলাইনের মধ্যে দেওয়া হচ্ছে। সেখানে প্রায় 85% হয়েছে, বাকিটাও কিছুদিনের মধ্যে হবে। এটা প্রচেষ্টা হচ্ছে, তাই নয়। 2000 টাকা করে আমরা যখন শুরু করলাম 2018-র পরে, সেখানে কিছু ক্যাপিং ছিল। সেই ক্যাপিং কি কেউ যদি সমাজপতি যদি কেউ চাকরি করে বা সরকারি চাকরির থেকে যদি সে টাকা পায় রিটায়ারমেন্টের পরে, তাহলে তাকে দেওয়া হতো না। আমরা বললাম না, সমাজের জন্য যেহেতু কাজ করছে সেগুলো আমরা ক্যাপিং পর্যন্ত উঠিয়ে দিয়েছি বন্ধুগণ। এই 19টা যে জনজাতি গোষ্ঠী আছে তাদের সবাইকে আমি দেওয়ার জন্য বলেছি। শুধু তাই নয়, ক্যাবিনেটে বসে আমি জিজ্ঞেস করলাম জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে কত, আমাদের রেজিস্ট্রিকৃত কত। চিফ সেক্রেটারি মহোদয় আমাকে বললেন প্রায় 40 জনজাতি গোষ্ঠী আছে ত্রিপুরাতে। আপনারা জানি না সবাই জানেন কি না। আমি বললাম সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলুন, আমরা কাউকে আমরা হারাতে চাই না। উনাদের যে কালচার, উনাদের যে সংস্কৃতি পরম্পরা, তাদেরকে আমরা সম্মান দিতে চাই। কিছু কিছু জনজাতি গোষ্ঠী আছে মাত্র 1500, আস্তে আস্তে কমে 300-400 হয়ে গেছে। আমি বললাম সবার তাদের যার যার আলাদা আলাদা করে তাদের সংস্কৃতি রয়েছে, তাদের সংস্কৃতি আমাদের গর্ব, তাদেরকে বাঁচাতে হবে। আমি বললাম সবাইকে, এই জনজাতি গোষ্ঠীর কেউ যদি সমাজপতি হোক, সে চৌধুরী হোক, সে রায় হোক, সে যাই হোক, তাদেরকে সবাইকে আমরা 5000 টাকা করে দেব বন্ধুগণ। সেই ডিসিশন হয়েছে। আমাদের জনজাতি গোষ্ঠীর অনেকগুলো আমরা, আপনারা সবাই জানেন, অনেক সময় জনজাতিদের যে স্কিম, আমাদের ন্যাশনালি যে স্কিমগুলো থাকে, আমাদের যে স্কিমগুলো আমাদের স্টেট লেভেলে থাকে, সেই আমাদের জনজাতি ভাই বোনেরা অনেক সময় অফিসে যান, যাওয়ার পর কোন টেবিলে যাবে বুঝতে পারেন না। আমি বললাম যে সমস্ত সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে টিসিএস সমকক্ষ অফিসারকে আমরা নিযুক্ত দিয়েছি বন্ধুগণ। এবং সেখানে কি বলেছি যে তাদের কাজ হবে ডিস্ট্রিক্ট লেভেলে এবং সাব ডিভিশন লেভেলে শুধুমাত্র জনজাতিদের যেসব স্কিমগুলো আছে সেগুলো যাতে 100% সেগুলো যাতে হয়, শুধু তাদের কাজ হবে সেগুলো দেখে রাখার জন্য। সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ, একের পর এক। আজকে এই কমিউনিস্টদের সময় মহারাজাদের কি অবস্থা ছিল, ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছিল। মহারাজাদের সেইভাবে দাম দেয়নি। আমাদের সরকার আসার পর সত্যিকারের অর্থে ভারতীয় জনতা পার্টি মহারাজাদের সম্মান দিতে জানে। 500 বছরের মাণিক্য ডাইনেস্টি কোথায় হারিয়ে গিয়েছিল,
তখন তো আমরা দেখিনি কোনো পার্টির শব্দ আমরা দেখিনি। আজকে গণতন্ত্র বুকের বাতাস, গণতন্ত্র বুকের বাতাস, অনেকে অনেক কথা বলছেন, তখন তো কাউকে দেখা যায়নি। আমরা এসে মহারাজাদের সম্মান দেওয়ার চেষ্টা করেছি বন্ধুগণ। এই এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন দেখবেন এই মহারাজার ফ্যামিলি সারা ভারতবর্ষের মধ্যে শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে যার নাম জানে বিশিষ্ট সুরকার এবং গায়ক শচীন দেববর্মন, এই মহারাজার ফ্যামিলিরই উনার পূর্ণবয়া যে মূর্তি, সেখানে আমরা প্রথম গেটের মধ্যে এয়ারপোর্ট রোডে আমি যখন মুখ্যমন্ত্রী হই সেখানে স্থাপন করেছি বন্ধুগণ। আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের উনার জন্মদিনে 19শে আগস্ট ছুটি ঘোষণা করেছি আমাদের সরকার আসার পর। এর আগে কেউ করেনি। এই সিঙ্গারবিল, আগে সিঙ্গারবিল ছিল এয়ারপোর্ট, আমি জানি না সবাই জানেন কি না, সিঙ্গারবিল এয়ারপোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষকালে শেষের দিকে মহারাজা বীর বিক্রমের সময় সেটা হয়েছিল। আমাদের সরকার আসার পর এই সিঙ্গারবিল এয়ারপোর্টকে আগরতলা এয়ারপোর্ট এবং উনার নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আজকে মহারাজা বীর বিক্রম কিশোরের নামে সেটাকে উৎসর্গ করেছে। এইগুলো আপনারা বলবেন না, এগুলো চিন্তা করবেন না। আমরা একদিকে সম্মান দিচ্ছি, সম্মান রাখা উচিত। আমরা চাই আমরা সবার সাথে ভালোভাবে চলতে, আমাদের কেউ আমাদের শত্রু নয়, কিন্তু আমাদের সাথে শত্রুতামি করলে বা আমাদের এগেনস্টে যদি কোনো কথা বলেন তার উত্তর আমরা দেব। কিন্তু গায়ের জোর বা নানাভাবে যদি চেষ্টা করে যে আমাদের কণ্ঠস্বর মানে কণ্ঠস্বর রুখে তারা রুখবে, তাহলে সেটা কিন্তু আমরা মেনে নেব না। আর আমি বারবার বলছি, যেখানে আমাদের জনজাতি, আমাদের ভারতীয় জনতা পার্টির ইভেন জনজাতি কোথাও যদি কোনো রকম অত্যাচার হয়, আই এম দ্য ফার্স্ট পার্সন টু গো দেয়ার, এবং সেখানে আমরা যাব। আমি যাইও সব জায়গায়। এটা কি ধরনের রাজনীতি? অসভ্যতামি, মার পিট, খুন, সন্ত্রাস, এটা কমিউনিস্টরা করেছে, কংগ্রেসদের একই অবস্থা, এখনও সে একই চলছে। মাননীয় প্রধানমন্ত্রীজি আসার আগে এই দেশের কি অবস্থা ছিল? আমাদের যারা সোলজারদের তাদের গলা কেটে ভারতবর্ষে রেখে দিত। আর কখন যে কোথায় বোমা, কোথায় মানে আক্রমণ হবেন কেউ জানতো না, এবং খালি নিন্দা প্রকাশ করা হতো।